অপেক্ষা করছে তাসফিন। এত অপেক্ষা! হায়, সে অপেক্ষা করার মানুষ নয়। তবে ফারহার বেলায় সে ধৈর্যশীল। আপাতত বউকে বাড়িতে নিতে হবে তাকে। হালকা মেরুন রঙের লং গোল জামা পরেছে ফারহা। নিচের দিকটা সোনার তরীর কাজ করা। বড় করে পেছন থেকে হাত গলিয়ে ঘোমটা টেনে দেওয়া কপাল পর্যন্ত। হালকা মেকআপ, হাত ভর্তি চুড়ি, পায়ে নরমাল জুতো। স্নেহা এবং নূপুর তাকে নিয়ে দোতলা থেকে নেমে এলো। বুকের ধুকপুক শব্দ শুনতে পাচ্ছে কি তাসফিন? হয়তো শুনতে পাচ্ছে, তাই তো বুকের কাছটায় হাতটা চেপে ধরেছে। এলোমেলো হলো তার দৃষ্টি। মস্তিষ্ক প্রায় কাজ করা বন্ধ করে দিয়েছে। ভেতর শুকিয়ে কাঠ। ভেতরের সুপ্ত ইচ্ছে বেরিয়ে আসতে চাইছে প্রকাশ্যে। চোখাচোখি হয় দুজনের। আঁখি মিলে। আচ্ছা, মিলে কি অনুভূতি? তীব্র বুক ধড়ফড়িয়ে নিয়ে নিচে এলো ফারহা। তাসফিনকে চেনে। লোকটা তার স্বামী, কিন্তু তার সহিতে ঘর হয়নি এখনো। তার রাগ, অভিমান ভয়ঙ্কর। তাকে আদৌ সামলাতে পারবে ফারহা? শুভক্ষণ ঘনিয়ে এলো অতি দ্রুত। পাশের পুরুষটিকে আবারও পাবে ফারহা। চাপা স্বরে বলল, ইউ আর লুকিং সো প্রিটি সুখ। চকিত দৃষ্টি ঘুরিয়ে তাকাই ফারহা। অধর কোণে ঝুলছে তাসফিনের দুষ্টু দুরবোধ্য হাসিটা। মিসেস শেখ, কাল রাত থেকে আপনি তাসফিন শেখের নামে বন্দী হবেন নিশ্চিতভাবে। সম্পর্ক মানে অনেকগুলো দায়িত্ব। মা, বাবা, ভাই, বোন, স্বামী নামক এক ব্যক্তিগত পুরুষ। নতুন একটি পরিবার। একটি বিয়ের দ্বারা তৈরি হয় অনেকগুলো সম্পর্ক। অনামিকা আঙ্গুলে কোমল স্পর্শ পেয়ে ভাবনায় ছেদ পড়ল। আঙ্গুল ছুঁয়ে তাসফিন পরিয়ে দিয়েছে নিজের নামের ডায়মন্ডের রিংটা। অতঃপর তার দিকে এগিয়ে দিল আরও একটি রিং। ফারহা নির্দ্বিধায় পরিয়ে দিল তাসফিনের আঙ্গুলে। আঁখি মেলালো দুজনের। অনুভূতির অদল বদল হলো কিনা তা জানা নেই, তবে লজ্জায় আড়ষ্ট হলো ফারহা। দৃষ্টি ঘুরিয়ে সামনের দিকে তাকালো। আনন্দে ভরে ওঠে চারিপাশ। রুবিনা শেখ আনন্দে আত্মহারা রীতিমতো। ছেলের বউ নিয়ে যেতে পারবে অবশেষে। স্নিগ্ধ বিকেল, সারাদিন কোলাহল ধীরে ধীরে স্মিত হয়ে আসছে। আর প্রকৃতি যেন এক নতুন রূপে সেজে উঠেছে। আকাশের নরম রোদ সোনালি আভায় চারপাশ রাঙিয়ে তুলেছে। লালচে কমলা আলোয় রঙিন হয়ে ওঠে দিগন্ত। গাছের পাতাগুলো হালকা বাতাসে দুলতে লাগলো। পাখিরা নিড়ে ফেরার প্রস্তুতি নিতে শুরু করেছে। বিকেল মানেই খোলা মাঠে শিশুরা খেলায় মেতে ওঠা, নদীর ধারে জেলেদের মাছ ধরা, আর গাছতলায় বয়স্কদের গল্পের আসর। ক্লান্ত দিনের শেষে একটু স্বস্তির পরশ বয়ে আনে। রুমে বসে আছে ফারহা। সন্ধ্যাবেলায় গায়ে হলুদ, পরপর অনুষ্ঠানগুলোর জন্য বেগ পেতে হচ্ছে তাকে। তার উপর দিয়ে যে কিনা যাচ্ছে একমাত্র সেই জানে। পরনে বাদামি রঙের সালোয়ার স্যুট। এটা দিয়েছে নূপুর। রুবিনা শেখ সব কিছু ছেলের বউয়ের জন্য তৈরি করে পছন্দ করে এনেছেন। অন্ধকারে ডুবে আছে রুম। কারেন্ট চলে গেল সবে। তার উপরে ওড়না খুঁজে পাচ্ছে না ফারহা। আকস্মিক অনুভব করলো দরজা খুলে ভেতরে কেউ প্রবেশ করেছে। কে? মৃদু স্বরে জিজ্ঞাসা করে ফারহা। অবয়বটি কাছাকাছি এগিয়ে এসে জড়িয়ে ধরে তাকে। আঁতকে ওঠে ফারহা। স্পর্শটা বড্ড অচেনা লাগলো তার নিকটে। কই, তাসফিন তো এভাবে ছোঁয় না। তার স্পর্শ দিয়ে খুব করে চেনা ফারহার। কে আপনি? ছাড়ুন আমায়। কারেন্ট চলে এলো। ফারহা ঘুরে দাঁড়ালো তৎক্ষণাৎ। ফর্সা লোকটা দাঁড়িয়ে আছে। ফারহা কি তাকে চেনে? না, তাকে চেনে না। ব্যস্ত হয়ে ওঠে সাইফুল। ব্যস্ত কণ্ঠে বলল, আমাকে ক্ষমা করে দাও ফারহা। আমি ভেবেছিলাম তুমি তুমি নূপুর। নূপুরকে সারপ্রাইজ দিতে এসে। কথাটা আটকায় সাইফুলের। প্রতি উত্তরে কি বলা যায় তা খুঁজে পায় না ফারহা। শুকনো ঢোক গিলল সে। স্পর্শটা মোটেও পছন্দ হয়নি তার। তবে সাইফুল যে বলেছেন তিনি ভুল করেছেন। আমাকে ক্ষমা করো ফারহা, আমি দুঃখিত। নিচ থেকে ভেসে এলো নূপুরের কণ্ঠস্বর। সাইফুল অপেক্ষা করল না, ছুটে গেল সেই দিকেই।
আকাশের রং হারানো সূর্যের শেষ আলো, হালকা সোনালি আভা মিশে গেছে ধূসর মেঘের সাথে। বাতাসে এক ধরনের নিস্তব্ধতা, যেন সমস্ত শহর আজ ক্লান্ত। জানালার এক পাশে গুটিসুটি হয়ে বসে আছে ফারহা। মাথার চুল এলোমেলো, হয়তো বাতাসের ছোঁয়ায়, হয়তো দিনের ক্লান্তি জমে আছে সেখানে। দুই হাত একসাথে জড়িয়ে রেখেছে কোলে, আঙ্গুলগুলো মাঝে মাঝে কাঁপছে অজান্তেই। চোখের কোণে শুকিয়ে আসা কান্নার দাগ, দৃষ্টি হারিয়ে গেছে দূরের কোনো শূন্যতায়। জীবন তাকে এমন এক বাঁকে এনে দাঁড় করিয়েছে যেখানে সবকিছুই অর্থহীন মনে হচ্ছে। বাতাসে এক টানা শিরশিরের শব্দ, যেন প্রকৃতিও তার বিষণ্ণতার সাক্ষী। কেউ তাকে ডাকছে না, কেউ তার কাছে এসে বসছে না এই বিকালে। এই একাকিত্ব তার সঙ্গী হয়ে বসে আছে নিঃশব্দে। হো হো শব্দ করে কেঁদে উঠল সে। হঠাৎ করে নিজেকে বড্ড অপবিত্র বলে মনে হচ্ছে তার কাছে। কই, তাসফিন ছুলে তো এমন লাগে না। স্নেহা এসে ডেকে গেছে তাকে, অথচ দরজা খোলেনি মেয়েটা। অস্থির পায়ে এদিক সেদিক করছে মেয়েটা। স্নেহাকে অস্থির দেখে দূর হতে এগিয়ে এলো তাসফিন। কি হয়েছে স্নেহা? অস্থির দেখাচ্ছে যে? আমতা আমতা করছে স্নেহা। সে বড্ড ভয় পায় তাসফিনকে। আসলে তুমি কি আমাকে কোনো কারণবশত ভয় পাচ্ছ? দেখো, কিছু হয়ে থাকলে বলো আমাকে। আসলে ভাইয়া, ওই ফারহানা কখন থেকে রুমে বসে আছে, দরজা খুলছে না। চিন্তিত হলো তাসফিন। ব্যতিব্যস্ত হয়ে দ্রুত পায়ে দোতলায় গেল। কি হলো তার বউটার? এমনিতেই তো টোটো করে ঘুরে বেড়ায়, আজকে কি হয়েছে? দরজার কাছে এসে ধাক্কা দিতেই খুলে গেল তা। ফারহা! চকিত ঘাড় ঘুরিয়ে তাকালো ফারহা, দৃষ্টি তার ঝাপসা। লেফটেন্যান্ট সাহেব, আমাকে জড়িয়ে ধরুন প্লিজ। তাসফিন থমকালো, চমকালোও বটে। ফারহা কি বলছে? তাকে জড়িয়ে ধরতে? ভাবনাটুকু সাইডে রেখে এগিয়ে গিয়ে আলতো করে জড়িয়ে ধরে শীর্ণ বদনখানি বক্ষ পৃষ্ঠে মিলিয়ে নেয় মুহূর্তের মধ্যে। হো হো করে কেঁদে উঠল ফারহা। হেসকে উঠে গেল তার। জড়ানো কণ্ঠে বলল, ভালো করে ধরুন না, এমনভাবে ধরছেন কেন? আপনার স্পর্শ ছাড়া আর কারোর স্পর্শ যাতে না থাকে। বক্ষে ব্যথা হয় তাসফিনের, কাঁপছে কণ্ঠনালী। সুখ? কি হয়েছে তোমার? আমাকে বলো। আমি আপনার ছোঁয়াই চাইছি লেফটেন্যান্ট সাহেব, আমাকে ছুঁয়ে দিন না। ফারহার অভিব্যক্তি বুঝতে পারছে তাসফিন, তবে সে নিশ্চিত কিছু একটা হয়েছে যা ফারহার সত্তাকে নাড়িয়ে দিয়েছে। জড়িয়ে ধরে তাসফিন, তুলে নেয় পাজা কোলে, আলগোছে শুয়ে দেয় বিছানায়। ফের এলো উপরে, নিজের বক্ষ পৃষ্ঠে পৃষ্ঠ করল মেয়েটাকে, জড়িয়ে নেয় বাহু ডোরে। সন্ধ্যা নেমে এলো আকাশে, লাল কমলা আভা ছড়িয়ে পড়েছে। বাতাসে রয়েছে এক ধরনের মিষ্টি শীতলতা। চারপাশের কোলাহল ধীরে ধীরে স্মিত হয়ে এসেছে। দূর থেকে ভেসে আসে আজানের সুর। পাশের গাছ থেকে টুপটাপ করে পাতা ঝরে পড়ছে। রাস্তার ল্যাম্পপোস্টগুলো একে একে জ্বলে উঠছে, আর নরম আলোয় চারপাশের পরিবেশ হয়ে উঠেছে মোহনীয়। সামনের বারান্দায় টিম টিম করে জ্বলছে হলুদ আলো। হলুদ সন্ধ্যা। গায়ে হলুদের দিন ফারহা নামক মেয়েটাকে দেখে যেন মনে হয় ও নিজেই একটা হলুদ রঙের ফুল। চারপাশ আলো করে রেখেছে ওর উজ্জ্বল হাসি। গাঢ় হলুদের শাড়িতে খোপায় গুজে রাখা গাধা আর রজনীগন্ধার মালায়, কপালে ছোট্ট টিপ আর হাতে মেহেদির নকশায় সে একেবারে যেন বসন্তের রানী। পরিবারের সবার হাসি আনন্দে বাড়িটা মুখরিত। গানের তালে তালে সবাই নাচ, খিলখিল হাসির শব্দ। আর মেয়েটার ওপর একে একে হলুদ মাখিয়ে দিচ্ছে সবাই তার আপনজনেরা। কেউ গালে আলতো করে হলুদ ছুঁয়ে দিচ্ছে, কেউ হাতে, কেউ বা পায়ে। হলুদের গন্ধে, সৌরভে একেবারে যেন আজ কাঁচা কাঁচা চন্দনের শীতলতায় সে মুহূর্তেই যেন জাদুর মতো। চারপাশে ঝুলছে রঙিন পর্দা আর ছোট ছোট আলোকবাতির এক ঝলক। মাটিতে বিছানো গোলাপ, গাধা আর বেলির পাপড়ি, সবকিছু মিলিয়ে এক স্বপ্নময় পরিবেশ। বন্ধু বান্ধবীরা
ওকে ঘিরে বসে মজার গল্পে মেতেছে। কেউ কেউ মেহেদি আঁকছে হাতে, কেউ বা কোণের জন্য গানের রিলিক্স খুঁজে বেড়াচ্ছে। ফারাহা খানিকটা লজ্জায় নত হয় মস্তক। হলুদ রঙা ফতুয়া পরেছে তাসফিন। বন্ধু মহল এসেছে তার, আড্ডায় মত্ত হয়েছে সে। লেফটেন্যান্ট কমান্ডার রাইয়ান কাঁধে হাত রাখল তার। ব্রো, ফাইনালি বিয়েটা করেই ফেলছিস? নিম্নাষ্ট কামড়ে হাসল তাসফিন। আকস্মিক সুয়েজ ব্যস্ত কণ্ঠে বলল, ভাই ভাই, এটা একটা কথা মনে রাখিস, ভাবি কিন্তু আমাদের ছোট। হ্যাঁ, সেটা ভুলে গিয়ে নিজের পুরুষত্বর শক্তি দেখাতে যাস না। কপাল কুঁচকে এলো তাসফিনের। দাঁত পিষে বলে, আব্বে শালা চুপ কর। আগে নিজের অতীত মনে কর। ভাবিকে হসপিটালে পাঠিয়েছিলি, ভুলে গেছিস? মুখখানি চুপসে গেল সুয়েজের। হো হো করে হেসে উঠল রায়ান। মনসুর আর তাসফিন। ব্যথিত কণ্ঠে বলে ওঠে মনসুর, কপালটা কি আমার ফুটো রে, একটা বিয়া হইল না। তাসফিন, তোর একটা শালিকা আমাকে দিয়ে দে ভাই। সহসা হেসে ফেলল রায়ান। হ্যাঁ, তাসফিন, আমাদের মনসুরের একটা ব্যবস্থা করে দে রে। শালিকা বলতে স্নেহা ব্যতীত কেউ নেই, আর ও তো ছোট মানুষ, তুই সামলাতে পারবি না। ভাবলেশহীন ভাবে জবাব তাসফিনের। মন ভেঙে গেল মনসুরের। শয়তান ছেলে, তুই জানিস আমি সামলাতে পারবো কি পারবো না? তাসফিন বাঁকা হাসল। এগিয়ে গিয়ে মনসুরের কানে কি যেন একটা বলল। থতমত খেয়ে গেল মনসুর। বুড়ো কুচকে নেয় বাকিরা। রাইয়ান প্রতিবাদ করল, এই, কি বললি তুই ওকে তাসফিন? আমাদেরকেও বল। সুয়েজও একটু টেনে বলে, হ্যাঁ হ্যাঁ, আমাদেরকেও বল। তাসফিন এমন কিছু বলল যা শুনে উপস্থিত সবাই থমকে গেল। লজ্জায় হা হয়ে গেল মনসুর। সুয়েজ বিস্ময় নিয়ে বলল, ভাই, তুই যে এত নির্লজ্জ, এটা কি ভাবি জানে? পিছেল হাসে তাসফিন। সুয়েজ ফের বলল, ভাই, বিবাহিত হয়েও কখনো এটা করার কথা ভাবিনি, আর না বউকে বলেছি। আর তুই কি না? রায়ান ফট করেই বলল, তাসফিন হচ্ছে আসল খেলোয়াড় ব্রো। মনসুর হতাশ, কি বলার নেই তার। কষ্টে বুকটা ফাটে তার। বেশ ভাব নিয়ে চুলগুলোকে ব্যাক ব্রাশ করলো তাসফিন। পাশ কাটিয়ে চলে গেল স্টেজের দিকে। যেতে যেতে আওড়ালো, তাসফিন শেখ একটাই, এক পিস কিন্তু। হলুদ দেওয়া সম্পূর্ণ হলো সবে। ঝুমুর নিজ দায়িত্বে ফারহাকে নিয়ে রুমের দিকে অগ্রসর হয়। চুপচাপ হাঁটছে ফারহা। ঝুমুর অনেকক্ষণ ধরেই কিছু একটা বলতে গিয়েও পারছে না। আইটাই করে শেষমেশ বলেই ফেল, আচ্ছা, তুমি তো এত ছোট, মাত্র 17 বছর বয়স, সবে কলেজে উঠেছ, তাহলে কেন বিয়ে করেছ? আই মিন, আমার ভাইকে কেন? সে তো তোমার থেকে বড়। একটু না, অনেকটাই বড়। ঝুমিরের কথার উত্তরে কিছু বলতে পারছে না ফারহা। ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে সে। বলবেই বা কি? আচ্ছা, সত্যি তো, সে কেন বিয়ে করেছে? মানলাম, যখন ফ্যামিলি বলেছিল 1 বছর আগে বিয়ে করতে, তখন না হয় তুমি একটু বেশিই ছোট ছিলে, কিন্তু এখন তুমি তো মডার্ন যুগের মেয়ে। তাহলে কেন বিয়ে করছো? এদিক সেদিক তাকাচ্ছে ফারহা। ঝুমুর এত কঠোর কেন? তার ব্যবহারগুলো কঠিন মনে হচ্ছে, প্রশ্নগুলো তার চেয়েও কঠিন। কি হলো, উত্তর দিচ্ছ না যে? কেন করছো বিয়ে? উত্তর দিবে না? ফ্যাস ফ্যাস করে কেঁদে দিল ফারহা। আহাম্মক বনে গেল ঝুমুর। এই, তুমি কাঁদছো কেন? আরে আরে থামো। থামাতে ব্যর্থ ঝুমুর। সে তো একটু মজা করতে চেয়েছিল বাচ্চা ভাবির সঙ্গে, অথচ মেয়েটা এতটাই বাচ্চা যে এই সামান্য ব্যাপারে কেঁদে দিয়েছে। আগমন ঘটে তাসফিনের। সিঁড়ি বেয়ে এগিয়ে এলো সে। কি হয়েছে? দৃষ্টি গেল ফারহার দিকে। মেয়েটা নাক টানছে, টুপটুপ করে অশ্রু গড়িয়ে পড়ছে। আখিদয় ছোট হয়ে এলো তাসফিনের। চোয়াল শক্ত হলো। ঝুমুরকে উদ্দেশ্য করে শুধায়, কি হয়েছে ওর? এভাবে কাঁদছে কেন রে? দাঁত বের করে হেসে ফেলল ঝুমুর। তোমার বাচ্চা বউকে কিছু প্রশ্ন করেছিলাম, বেচারি আমার ভয়ে কেঁদে দিয়েছে। সহসা হেসে ফেলল তাসফিন। বোন তার দুষ্টু, বরাবরই এমন ভাবে কথা বলবে
মাঝে মাঝে বড়রাও কনফিউজড হবে। এবারেও হলো তার নাবালিকা বউটা। তুই কি ভালো হবি না রে ঝুমুর? মুখ বাঁকালো ঝুমুর। ওকে ভাইয়া, আমি আর কিছু বলছি না। বাই দা ওয়ে, ছোট ভাবি, শোনো, আমি তো জাস্ট মজা করছিলাম। আচ্ছা ভাইয়া, তুমি তোমার বউকে নিয়ে রুমে দিয়ে এসো। পা বাড়াই ঝুমুর, তৎক্ষণাৎ থামে ফের। পেছন ঘুরে তাসমিনের উদ্দেশ্যে আওড়ালো, আর হ্যাঁ, রুমেই দিয়ে এসো, উল্টোপাল্টা কিছু করো না আবার। কপালে মৃদু কুঁচকে নেয় তাসফিন। ওই, তুই দাঁড়া। ঝুমুরকে আহার পায় কে? সে গুটি গুটি পায়ে স্থান ত্যাগ করলো। বাই দাও হে, বড় ভাই মানে আদরের জায়গা। বাবা কোনো কিছুতে কমতি না করলেও ভাই বা বোন তো আছেই তার। আনন্দে নাচতে নাচতে চলে গেল ঝুমুর। ঝুমুর যাওয়া মাত্রই সম্পূর্ণ দৃষ্টি নিবদ্ধ করলো ফারহার আদলে। মেয়েটার নাজুক অবস্থা, কেঁদে কেটে একাকার অবস্থা। বিরক্ত হলো তাসফিন, টেনে ধরে তার চুলের এক অংশ। ব্যথিত কণ্ঠে চেঁচাই ফারহা, আমি ব্যথা পাচ্ছি লেফটেন্যান্ট সাহেব। পাওয়াই উচিত। এমন ছিচকাদুনে কেন তুমি, হ্যাঁ? কথায় কথায় শুধু কাঁদে। চিকন নাকের ডগা ফুলে উঠেছে ফারহার। রাগলে বোধহয় এমনই লাগে। গটগট শব্দ করে রুমের দিকে অগ্রসর হয়। পিছু নেয় তাসফিন। প্রেয়সীর অভিমান তো কমাতেই হবে। মন আঙিনায় অভিমানের পাহাড় তৈরি হয়েছে। তীব্র বুক ধড়ফড়ানি নিয়ে এগিয়ে গেল সেই দিক পানে। শয়তান কমান্ডার, এক নম্বরের দুষ্টু। তাকে যখন তখন বকছে একেবারে। এই লোকটাকে তো লাথি দিয়া নেটওয়ার্কের বাইরে ফেলে দেওয়া উচিত। না না, মঙ্গল গ্রহে পাঠানো উচিত, যাতে করে এলিয়েনদের কাছ থেকে শিখে আসতে পারে কিভাবে বউকে আদর করতে হয়। কথাগুলো রয়েই গেল কণ্ঠনালীতে, ব্যক্ত করেনি একটি শব্দেও। ওই দাঁড়াও, আসবে না আমার পিছু পিছু। ফাজিল লেফটেন্যান্ট কমান্ডার, আপনার সঙ্গে আমার সব সম্পর্ক দ্য এন্ড। হেসে ফেলল তাসফিন। এটা কোনো কথা? বউকে বড় করতে হবে তো তার। ওই, দাঁড়াতে বলেছি। নাক টানে ফারহা, কান্নারত স্বরে বলল, আমি আম্মাকে ডাকবো, যান আপনি। টুক করে রুমে ঢুকে গেল। দরজা আটকানোর চেষ্টা করে ব্যর্থ হয় সে। প্রবেশ করলো তাসফিন। অধর পিঠে দেখা দিল দুষ্টু হাসি। আব্বু তোমারই কে হেগি বেবি। ভুলভাল হিন্দি বলা বন্ধ করেন আর আমার ঘর থেকে যান, পচা মানুষ একটা। এভাবে বলো না তো সুখ। দুষ্টুমির সহিত বলল তাসফিন। রাগ লাগছে ফারহার। লোকটা মজা নিচ্ছে তার সাথে। থাকবে না সে রুমে, ধ্যাত। বেরিয়ে যেতে নিল বাইরে। তবে তা সম্ভব হলো কই? কনুইয়ে টান পড়ল। আটকা পড়ে বাঁধনে। কক্ষটি ঘুটঘুটে অন্ধকারে নিমজ্জিত। শুধু জানালার ফাঁক গলে আসা চাঁদের আবছা আলো মেঝেতে সোনালি রেখা এঁকে দিয়েছে। বাতাসে এক ধরনের নরম উষ্ণতা, যেন নিঃশ্বাস আর হৃদস্পন্দনের সুর মিলে মিশে এক অভূতপূর্ব সঙ্গীত রচনা করেছে। একজোড়া মানব মানবী একে অপরের খুব কাছাকাছি, আলিঙ্গনে আবদ্ধ। আরও এগিয়ে এলো পরস্পরের খুব কাছে। ছায়ার আড়ালে তাদের মুখ স্পষ্ট নয়, কিন্তু অনুভূতির ভাষা এতটাই গভীর যে আলো দৃশ্যের প্রয়োজন পড়ে না। ফারহা নামক মেয়েটি মৃদু কাঁপছে, হয়তো শীত, তা বোধহয় আবেগের দোলা। তাসফিন ধীর লয়ে তার আঙ্গুলে আঙ্গুল জড়িয়ে ধরে। নিঃশব্দে মুহূর্তের মাঝেও এক ধরনের গুঞ্জন, হৃদয়ের কথা হৃদয়ই বোঝে। ফারহা মাথা তাসফিনের কাঁধে হেলে পড়ে। চোখ বুজে সে অনুভব করে তার হৃদস্পন্দন। তাসফিন তার চুলে আলতো ছোঁয়া দেয়, যেন অন্ধকারের মধ্যেও মায়ার আলো ছড়িয়ে দিতে চায়। তাসফিন নড়ে ওঠে, স্পর্শ করে গালে গাল। হলুদ রঙা কপল আরো হলদেটে আবরণে রাঙিয়ে তোলে। হলুদ রঙে রাঙিয়ে দিলাম, তোমার স্পর্শে সোনালি সন্ধ্যা সাজিয়ে নিলাম। ভালোবেসে বন্দি বানালাম, তরঙ্গে তোমার ছোঁয়া পেলাম। ঝিরিঝিরি বৃষ্টি, নরম আর কোমল। আকাশ ঢেকে আছে মেঘে। হালকা ঠান্ডা বাতাস বইছে চারপাশে। ছোট ছোট ফোঁটা মাটিতে পড়ে এক ধরনের স্নিগ্ধ শব্দ তুলছে, টুপটাপ টুপটাপ।
গাছের পাতা ভিজে উজ্জ্বল হয়ে উঠেছে, পথঘাট সিক্ত হয়ে চিকচিক করছে। দূরে কোথাও একলা পাখি ডানা ঝাপটাচ্ছে, গাছের পাতার ফাঁকে ফোঁটা ফোঁটা জল জমে মুক্তোর মতো ঝলমল করছে। বৃষ্টির স্পর্শে মাটির গন্ধ আরো তীব্র হয়ে উঠেছে, যেন মন ভরে ওঠে এক অদ্ভুত প্রশান্তিতে। মিঠা মিঠা বৃষ্টি, বাতাসে প্রাণ ভরে নিঃশ্বাস টেনে নেয় তাসফিন। ল্যাপটপ হাতে এগিয়ে গিয়ে বিছানায় বসলো। আপাতত মেইলগুলো চেক করতে হবে তাকে। নাহিদের অনেকগুলো মেইল এসেছে এবং এমনকি অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ থেকেও অফিসিয়ালি মেইল পাঠানো হয়েছে, যেখানে স্পষ্টভাবে জানানো হয়েছে তাকে ফিরতে হবে। তাসফিন কিছুদিন পূর্বেই আরও কিছুদিন ছুটির জন্য লিভ অ্যাপ্লিকেশন জমা পাঠিয়েছিল, কিন্তু লেভেল হেডকোয়ার্টার সেই ছুটিটা বাতিল করেছে। তাকে যথাসম্ভব 2 দিনের মধ্যে ডিউটিতে জয়েন করতে হবে। কাল তার বিয়ে, ফিরতে হবে রাতের দিকে। তার মানে তার হাতে 2 দিন আছে। পুরো একদিন চলে যাবে এইসব বিয়ে এবং বাড়িতে ফেরার ঝামেলায়। পরে মাত্র একদিন পাবে ফারহার সঙ্গে সময় কাটানোর। পরপর রাতেই তাকে ব্যাক করতে হবে। ল্যাপটপের শাটারটা অফ করে উঠে গেল তাসফিন। এগিয়ে গেল জানালার কাছে। বিরক্ত সে, বড্ড বিরক্ত। আচ্ছা, এই মুহূর্তে যদি সে ফারহার কাছে যায় তাহলে কি অন্যায় হবে? কিসের অন্যায়? তার স্ত্রী সে, অধিকার তো আছেই। বাতাসে জানালার কাছে লাগানো সফেদ পর্দাগুলো এলোমেলো হয়ে উঠছে। লাইট জ্বালিয়ে বিছানার দিকে এগিয়ে গেল ফারহা। হাত ভর্তি মেহেদি লাগানো রয়েছে তার। বিয়ের মেহেদি সে খুব শখ করেই আঁকা হয়েছে। কোথাও একটা লুকানো রয়েছে তাসফিনের নামের অক্ষর, যা খুঁজে বের করবে সেই পুরুষ। এলোমেলো করে রাখা বিছানার ওপর বিয়ের লেহেঙ্গা, জুয়েলারি, সব কিছু। কাল সকাল সকাল পার্লার থেকে লোক আসবে তাকে সাজাতে, তাই তো আগে থেকে স্নেহা, নূপুর এগুলো বের করে রেখেছে। দরজায় টোকা পড়ল। ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ হয় ফারহার। এখন কে এসেছে? গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে দরজাটা খুলে দিল সে। ভেতরে প্রবেশ করে তাসফিন। চমকায় ফারহা, লজ্জিত হয় খানিকটা। 2 হাত পকেটে গুজে টান টান হয়ে দাঁড়ালো তাসফিন। দৃষ্টি তার সামনের মেয়েটির থুতনিতে। কালো তিলটা চুম্বকের ন্যায় টানছে তাকে। এদিক সেদিক তাকিয়ে নিঃশ্বাস ছাড়ল সে। এগিয়ে গেল আলগোছে। হাত স্পর্শ করে ফারহার। কথা আছে। বারান্দায় গেল ফারহা, শহীদ তাসফিনও। দেয়াল ঘেঁষে বসেল নিচে। অবাক নেত্রে চেয়ে রইল ফারহা। হাত টেনে নিজের কাছে বসায় তাকে। ফারহা চুপচাপ বাধ্য বালিকার ন্যায় বসল। আইটাই করে শুধালো, কিছু বলবেন? ভালো লাগছে না। আকস্মাৎ এমনতর কথায় অবাক হয় ফারহা। পল্লব ঝাপটায় অবুঝের নেয়। হাসল তাসফিন, সূক্ষ্ম সেই হাসি। হাত দেখাও। বলতে দেরি, 2 হাত মেলে ধরতে দেরি হয়নি ফারহার। এই দেখুন, মেহেদি দিয়েছি বিয়ের। আপনার নামের অক্ষর আছে, খুঁজে বের করুন তো। চঞ্চল ফারহার অধর পানে দৃষ্টি তাসফিনের। কথাগুলো বলে স্থির হলো সে। অধর জুড়ে রয়েছে প্রাণবন্ত হাসিটুকু। হাতে হাত ছোঁয়ায় তাসফিন। খুব সূক্ষ্মভাবে খুঁজে বের করে নিজের নামের প্রথম অক্ষরটি। আলগোছে ছুঁয়ে দেয় অধর দুটি। কম্পিত হয় ফারহার সর্বাঙ্গ। মিসেস শেখ, আপনাকে আমি ব্যতীত অন্য কিছু দেওয়ার নেই। আপনাকে আমাকে নিতে হবে, মানতে হবে, সহ্য করতে হবে। হোক সেটা কঠিন, কিন্তু দিন শেষে আমি আপনার মাঝে সুখ খুঁজে নেব। আপনার কর্তব্য আমাকে আপনার সুখ থেকে সামান্য সুখটুকু দেওয়া, ঠিক আছে? তাসফিনের মোলায়েম কণ্ঠে শোনা কথাগুলো ভীষণভাবে ভালো লাগলো ফারহার নিকটে। সে কথাগুলো কতটা বুঝতে পেরেছে তা সঠিক জানা নেই, তবে যতটা পেরেছে তাতেই সে খুশি। অর্থাৎ তার মাঝেই তাসফিনের সুখ লুকিয়ে রয়েছে। লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ, আপনার লজ্জা লাগে না রাত বিরাতে আমার ঘরে আসছেন? দুষ্টুমির ছলে আওড়ালো ফারহা। কাঁধে মাথা হেলিয়ে দেয় তাসফিন। অসম্মতি জানায়। একটুও লজ্জা লাগে না মিসেস তাসফিন শেখ। আপনার কাছে কিসের লজ্জা?
সহসা হেসে ফেলল ফারহা। আপনি আমাকে আপনি বললে হাসি পায়। ভুরু উঁচিয়ে শুধায় তাসফিন। তাই? হুম। নাকটা কাল খালি রাখবে, ঠিক আছে? কাউকে কিচ্ছু পরাতে দেবে না। হাত চলে গেল নাকে ফারহার। খালি রাখবে কেন? রুবিনা শেখ যে তাকে নাকফুল দিল সেটা? ওমা, আপনার আম্মুই তো আমাকে নাকফুল দিল। আহ! ব্যথিত কণ্ঠে আর্তনাদ করে ফারহা। আমার আম্মু কি, হ্যাঁ? তোমার আম্মু হয় না? সরি, ভুল হয়ে গেছে। যা বললাম মনে থাকে যেন। নাকটা খালি রাখার দায়িত্ব তোমার। মহা বিপাকে পড়ল ফারহা। এদিকে রুবেনা শেখ বলেছেন নিজের হাতে নাকফুল পরাবেন, এদিকে ওনার ছেলে বলছে নাক খালি রাখতে। এখন ফারহা কোথায় যাবে? উঠে বসল তাসফিন। এগিয়ে গেল বিছানার দিকে। ফারহা উঠে গেল সহসা। অবহেলায় পড়ে থাকা ফোনটি হাতে তুলে নিল তাসফিন। চলে গেল গ্যালারিতে। বউ বোধহয় গ্যালারিতে ছবি দেখছিল, তাই তো ফোনটা অন করা মাত্রই সেখানে পেল। স্ক্রল করে নিচের দিকে যেতেই একটি ছবিতে দৃষ্টি আটকায় তার। বউ সাজে সেলফি নিয়েছে। কি নিষ্পাপ চাহনি, বাচ্চা সুলভ ছাপ, মুখশ্রী জুড়ে স্পষ্ট। তাকে দেখে নিজেকে সংযত করা বড্ড দায় তাসফিনের নিকটে। মুখ ফিরিয়ে এক পলক দেখে ফারহাকে। গত 1 বছর আগের ছবি, যখন আপনার জন্য বউ সেজেছিলাম। ভেবেছিলাম কখনো দেখা হলে মুখ ঝামটা দিয়ে বলবো, দেখুন মিস্টার, আমাকে দেখতে কেমন, নায়িকা না? পিছেল হাসে তাসফিন, আঙ্গুলের ভাঁজে ফের আঙ্গুল গোজে। না, আপনি নায়িকা নন, আপনি অভিনেত্রী। ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল ফারহা। অভিনেত্রী আর নায়িকার মধ্যে পার্থক্য কোথায়? তাসফিন শেখ আর ফারহার বিয়ের দিন সকাল থেকেই আকাশ মেঘে ঢাকা। নরম বাতাস বইছে, মাঝে মাঝে গুড়ি গুড়ি বৃষ্টি ঝরছে। এই রোমান্টিক পরিবেশ যেন তাদের গল্পেরই অংশ। ফারহা জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টি ছুঁয়ে দেখে আর মনে মনে ভাবছে, এতদিনের স্বপ্ন আজ সত্যি হতে চলেছে। ফারহা আজ স্বপ্নের মতো করে সাজে। সে পরেছে হালকা গোল্ডেন ও লালের এমব্রয়ডারি করা লেহেঙ্গা, যার ওপরে গোল্ডেন জরির কাজ। গা ভর্তি গহনা। সবকিছু রুবেনা শেখ ও আরিফা আহমেদের দেওয়া। তাসফিন পরেছে ক্লাসিক সাদা শেরওয়ানি, যার কালারে নীল অ্যাকসেন্ট রয়েছে। তার চোখে এক অদ্ভুত উজ্জ্বলতা, যেন আজকের দিনের অপেক্ষায় ছিল চিরকাল। বন্ধুরা তার চারপাশে জড়ো হয়ে ঠাট্টা করছে। কিছুক্ষণের মধ্যেই তাদের বিয়ে। বৃষ্টি কমে আসছে, চারপাশ সোনালি আলোয় ভরে যাচ্ছে। বৃষ্টির শব্দের মাঝেই কাজী সাহেব ধীর কণ্ঠে উচ্চারণ করলেন, কবুল। ফারহা হালকা কাঁপা কণ্ঠে বলল, কবুল। তাসফিনের চোখ আনন্দে চকচক করে উঠল। 3বার কবুল উচ্চারিত হওয়ার পরই দুই পরিবারের উল্লাসধ্বনি মিলল বৃষ্টির রিনিঝিনি শব্দের সাথে। বিয়ে মানে হাজারো নতুন সম্পর্ক। ফারহা কি পারবে সবগুলো সম্পর্ককে অটুট রাখতে? নূপুরের হাত ধরে রুমে এলো ফারহা। এই তো কিছুক্ষণ পর তারা ফিরবে ঢাকার উদ্দেশ্যে। তার পূর্বে একটুখানি রেস্টের প্রয়োজন ফারহার। ছোটখাটো শরীরটার ওপর দিয়ে বয়ে গেছে ঝড়। বারান্দায় এসে দাঁড়ালো ফারহা। আখিদয় ভরে ওঠে অশ্রুকণায়। চিরচেনা সব কিছু ছেড়ে চলে যেতে হবে অচেনা জায়গায়। বুকটা ভারী হয়ে আসছে তার। নেত্রপল্লব কাঁপছে বারংবার। স্নেহাটাকে কে দেখবে? দুজন তো একসাথে কলেজে যেত। এখন কি হবে মেয়েটার? কান্নাগুলো দলা পাকিয়ে আসছে ফারহার। ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ হলো ফারহার। তড়াক করে জ্বলে ওঠে মস্তিষ্ক। বারান্দার কাছে আরো একজন আছে, সাইফুল। চমকালো ফারহা। এগিয়ে এলো সাইফুল। অপরাধীর কণ্ঠে বলল, ফারহা, আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি আবারও। দেখো, সেদিন রাতে যা হয়েছে সবটাই হুট করে। আমি নূপুরকে সারপ্রাইজ দিতে গিয়ে আমি সত্যি খুব লজ্জিত। বিষয়টা আমাকে ভীষণভাবে ভাবাচ্ছে। আমি তোমার কাছে ক্ষমা চাইছি ফারহা। স্তম্ভের ন্যায় দাঁড়িয়ে আছে ফারহা। সাইফুলের চোখে অনুশোচনা দেখতে পাচ্ছে সে। সাইফুল ফের বলল, দেখো, তুমি আমার ছোট বোনের মতো। আমি জেনে শুনে তোমার কোনো রকম ক্ষতি করব না। আর আজকের পর থেকে তো তুমি আমাদের সঙ্গেই থাকবে।
লম্বা নিঃশ্বাস ছাড়ল ফারহা। মৃদু স্বরে বলল, এসব বলবেন না ভাইয়া। আমি তো ব্যাপারটা ভুলেই গিয়েছি। আমি বুঝতে পেরেছি আপনি ভুলবশত। আপনি এভাবে আর ক্ষমা চাইবেন না। বুক থেকে ভারী কিছু সরে গেল বোধহয় সাইফুলের। তুমি জানো না আমি কতটা অনুশোচনায় ভুগছিলাম। অবশেষে মুক্তি পেলাম। মৃদু স্বরে ফের বলল ফারহা, এই যে আপনি ছোট বোন বলছেন, তাহলে কি করে ভাইয়াকে দোষারোপ করি বলুন তো? নৈঃশব্দে হাসলো সাইফুল। হাত রাখলো ফারহার মাথায়। ভালো থেকো সব সময়। ঝিরিঝিরি বৃষ্টি ফের শুরু হলো। বাতাসের তীব্রতা বাড়ছে। টুপটাপ টুপটাপ শব্দ হচ্ছে। বাইরের টিনের চালে ছলাৎ ছলাৎ শব্দটি প্রগাঢ় হচ্ছে। জানালার পর্দা হালকা দুলছে। ঠান্ডা বাতাস ঘরের ভেতরে ছড়িয়ে দিচ্ছে বৃষ্টির গন্ধ। ফারহা জানালার পাশে দাঁড়িয়ে আছে, দুই হাত গুটিয়ে রাখা। ঠান্ডা বাতাস গালে এসে লাগছে, কিন্তু শরীর হঠাৎ কেঁপে উঠল। কারণ ঠিক সেই মুহূর্তে কারোর হাত ধীরে ধীরে এসে ছুঁয়ে দিল ফারহার হাতের পেছনেরটায়। ফারহার শির দ্বারা বেয়ে একটা শিহরণ নেমে গেল। খুব হালকা একটা স্পর্শ, কিন্তু তাতে যেন একটা অদ্ভুত উষ্ণতা লুকিয়ে আছে। অন্ধকারে তাকানোর চেষ্টা করে। তার চোখ দেখতে পারছে না, কিন্তু অনুভব করতে পারছে সে খুব কাছেই আছে। তাসফিন শুয়েছে তাকে। কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে যাবে বাড়ির পথে। তবে একটুখানি তো বউকে ছোঁয়া ফরজ। তাকে একটু হলেও ছুঁতে হবে তার পবিত্র বউটাকে। দেখতে হবে পবিত্র মুখখানা। অধিক দিনের অপেক্ষায় থাকা একটি সুপ্ত ইচ্ছেরা জেঁকে বসেছে তার মস্তিষ্কে। থুতনিতে থাকা টকটকে লাল তিলটা বুড়ো আঙ্গুল দিয়ে ছুঁয়েছে তাসফিন। শিরশিরানি অনুভূতি। কাঁপছে ফারহা। বুঝে এসেছে আখিদয়। চুমু খেলাম, সব কিন্তু হালাল। অপেক্ষা করল না তাসফিন ফারহার উত্তরের বা সম্মতির। হুম, করেনি। তার অধর ছুঁয়েছে ফারহার থুতনি। তিলক একে চুম্বন। খামচে ধরেছে তাসফিনের শেরওয়ানি। ছাড়েনি তাসফিন। গভীরভাবে ছুঁয়েছে তার থুতনি, তবে তা ক্ষণিকের জন্য। পরেক্ষণে ছাড়তে হলো। দরজায় ঠক ঠক শব্দ হলো। প্রাণ ফিরে পেল ফারহা। নিঃশ্বাস নিচ্ছে পরপর। চোখ দুটো মেলতে গিয়েও থেমে যাচ্ছে সে। এবারে তাকাবে কি করে তাসফিনের পানে? রাতের নীরবতায় গাড়িটি শহরের দিকে এগিয়ে চলেছে। চারপাশে আধো অন্ধকার। রাস্তার বাতিগুলো হলুদ আলো ছড়িয়ে দিচ্ছে। মাঝে মাঝে কিছু বাতি জ্বলছে নিভছে। রাস্তার ধারে পুরানো ভবনগুলো ছায়া দীর্ঘ হয়ে পড়েছে, যেন রাতের আধারে তারা ফিসফিস করে কিছু বলছে। ফাঁকা রাস্তার পাশে ছোটখাটো দোকানগুলো অর্ধেক ঝাঁপ নামিয়ে দিয়েছে। কিছু দোকানের সামনে আলো জ্বলছে, হয়তো শেষ মুহূর্তের কোনো ক্রেতার অপেক্ষায়। রাস্তার ধারে মাঝে মাঝে ফুটপাতে শুয়ে থাকা কিছু মানুষ গভীর ঘুমে তলিয়ে গেছে। তাদের পাশেই একটা পথ কুকুর নিশ্চিন্তে গোল হয়ে শুয়ে আছে। দু তিনটে কুকুর হেঁটে চলে বেড়াচ্ছে আশেপাশে। দূরে খোলা চায়ের দোকান। এফএম রেডিওর গান ভেসে আসছে গাড়ির জানালা দিয়ে। মৃদু হাওয়ায় শহরের ঘ্রাণ মিশে আছে পেট্রোল, ধোঁয়া আর রাতজাগা শহরের একান্ত গোপনীয়তা। মাঝে মাঝে বিপরীত দিক থেকে আসা দুই একটা হেডলাইট জ্বলা গাড়ি দ্রুত চলে যাচ্ছে, আবার সব শান্ত হয়ে যাচ্ছে। ভরসার একটি কাঁধ। হাতে হাত মিলিয়ে চুপচাপ বসে আছে ফারহা। হুম, বসে আছে বললে ভুল হবে। ঘুমিয়ে গিয়েছে ফারহা। মেয়েটা কেঁদেছে। বিদায় বেলা নিজের আপনজনদেরকে জড়িয়ে ধরে প্রচুর কেঁদেছে। স্নেহাকে ছেড়ে আসতে চায় না ফারহা। স্নেহাও ছাড়তে চায়নি একদম। তবে মেয়েদেরকে তো একদিন না একদিন পরের ঘরে যেতেই হবে। এটাই যে দুনিয়ার নিয়ম। দুটো গাড়ি নেওয়া হয়েছে। প্রথম গাড়িতে নূপুর, ঝুমুর, তাসফিন এবং ফারহা। তাসফিন চাইছিল নূপুর থাকুক ফারহার সঙ্গে। মেয়েটার সাপোর্টের প্রয়োজন, অথচ মেয়েটা তার হাত ছাড়েনি এক মুহূর্তের জন্যেও। তন্দ্রা কেটে গেল আকস্মিক। রাস্তার ধারে লাগানো সারি সারি ল্যাম্পপোস্টের আলো মুখে পড়ছে তার। চোখ কুঁচকে আলতোভাবে তাকানোর চেষ্টা করছে। খামচে ধরে তাসফিনের শেরওয়ানির হাতাটা। আদল পানে চাইল তাসফিন। বুঝতে চেষ্টা করলো ফারহার অভিব্যক্তি। নাক মুখ কুঁচকে নিচ্ছে সে।
কি প্রবলেম বলো সুখ, কি হয়েছে? বারংবার মুখ চেপে ধরছে ফারহা। গাড়ি থামানোর ইশারা করে। তাসফিন তৎপর হয় গাড়ি থামাতে বলল, স্টপ দ্য কার। গাড়ি থামাতে হলো। তাসফিন তটস্থ ভঙ্গিতে ফারহাকে নিয়ে নিচে নেমে এলো। মেয়েটা অদূরে গিয়েই গড়গড় করে বমি করে দিল। তাসফিন নাক সিটকালো না, দ্রুত পায়ে এগিয়ে গিয়ে পানির বোতল নিল নূপুরের হাত থেকে। ফের এগিয়ে এসে মুখে পানির ঝাপটা দেয় ফারহার। ভালো করে কুলি করে নেয় ফারহা। এত লম্বা জার্নি সে আগে করেনি। শরীর যে সায় দেয় না তার। হঠাৎ করেই অনুভব করলো শরীরের তীব্র উষ্ণতা। বুঝতে বাকি নেই তার জ্বর এসেছে। জ্বরে দগ্ধ শরীরটা সায় দিল না একটুখানি হাঁটার। হাড়ের গিটে গিটে ব্যথা অনুভব করছে। শরীরটা ভীষণভাবে দুর্বল। রাতের প্রথম প্রহর। আলোয় আলোকিত হয়ে উঠেছে ডুপ্লেক্স বাড়িটা। গেটের কাছে লাইটগুলো জ্বলছে। বাড়ির নতুন বউ অসুস্থ। আত্মীয় স্বজনদের মুখে মুখে অনেক কথা। হঠাৎ করে মেয়েটা অসুস্থ হলো কেন? অনেকেই নতুন বউকে দেখে যেতে পারলো না। যতই যতটা দেখেছে তাতেই কারোর মন ভরেনি। খাওয়ার পর্ব শেষ করে বাড়ির পথে রওনা দেন অতিথিরা। আপাতত তাসফিন শেখ চায় না তার অসুস্থ বউকে কেউ বিরক্ত করুক। নিকষ কালো আধারে ঢাকা পড়েছে পৃথিবী। পাল্লা দিয়ে ঘড়ির কাঁটা এগিয়ে চলেছে। ঘরটা নিস্তব্ধ, নিস্পন্দন। চারিদিকে নিকষ কালো আধার। জানালার বাইরে ঝুলে থাকা পুরানো পর্দাটা বাতাসের ঝাপটায় একটু একটু করে নড়ে। কিন্তু আলো ঢোকার উপায় নেই। ঘরের কোণে রাখা ছোট্ট বিছানায় শুয়ে আছে এক অসুস্থ ফারহা। নিস্তেজ শরীরটা ভারী লাগছে, যেন কোনো শক্তিই অবশিষ্ট নেই। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। কপাল জুড়ে ছোট ছোট ঘাম বিন্দু জমেছে। একা, নিঃসঙ্গ। চারপাশের নীরবতা তাকে আরো গুমোট করে তুলেছে। হঠাৎ দূর থেকে একটা শব্দ ভেসে আসে। হয়তো বাতাসের ধাক্কায় জানালার কাচ কেঁপে উঠেছে, নাকি অন্য কিছু। মেয়েটা সামান্য নড়ে ওঠে। দুর্বল হাতে কিছু খুঁজতে চায়, কিন্তু শক্তি পায় না। ধীরে ধীরে চোখ দুটো ক্লান্তিতে বুজে আসে, যেন এই গভীর আধারে মিশে যেতে চায়। থাই গ্লাসটা কেমন যেন ঝাপসা ঠেকছে তার নিকটে। খট করেই দরজাটা খুলে ভেতরে প্রবেশ করলো এক অবয়ব। ফারহা কি তাকে চেনে? জানা নেই তার। লোকটা ডার্ক চকলেট রঙা আলমারি হাতে নিজের টাওয়েল এবং যাবতীয় জিনিস নিয়ে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। রুম অন্ধকারে ডুবে আছে। নিছক আলো জ্বালানোর প্রয়োজন বোধ করেনি তাসফিন। এগিয়ে গেল বিছানার দিকে। তুলতুলে নরম শরীরটা নিস্তেজ হয়ে বিছানায় পড়ে আছে। আধো আধো চোখে দেখার প্রয়াস চালিয়ে ব্যর্থ হচ্ছে। হাতে হাত স্পর্শ করে উষ্ণতা অনুভব করার চেষ্টা করে তাসফিন। বন্ধ ঘরের মধ্যে আজ প্রথম তারা দুজন। কাঙ্ক্ষিত রমণীকে পেয়ে ভেতরে প্রবল উত্তেজনায় কাঁপছে তাসফিন। ধীর গতিতে পাতলা কাঁথা টেনে ঢেকে দিল ফারহাকে। ঘুম প্রয়োজন মেয়েটির। নূপুর নিজ দায়িত্বে ঔষধ খাইয়ে দিয়ে গেছে তাকে। আকস্মিক খুক খুক করে কেসে উঠল সে। বুকে ব্যথা হচ্ছে তার। শীত করছে প্রবলভাবে। ডান দিকে ঘুরে টেনে ধরে তাসফিনকে। ক্ষণিকের জন্য থমকায় তাসফিন। হৃদয় স্পন্দন প্রবল বেগে ছুটে চলেছে পুরুষ্ঠ পিঠে। মেয়েলি মোলায়েম স্পর্শে কেঁপে উঠল তাসফিনের বক্ষস্থল। ফারহা, হুম। ঘোরের মধ্যে জবাব দেয় ফারহা। বুকের সাথে লেপ্টে আছে ফারহা নামক যুবতী। গাল, নাক ঠেকেছে বুক বরাবর। ক্ষণে ক্ষণে নিঃশ্বাসের ঘনত্ব বাড়ছে। কাঠপুতুলের ন্যায় চুপচাপ বসে আছে তাসফিন। তার শক্ত পোক্ত প্রাণের সহিত মিশে আছে আরো একটি প্রাণ, যে কিনা তার বউ, অতি আদরের বউ। আলগোছে ছুঁয়ে দিল তার কপল। চুম্বন এঁকে দিল ললাটে। আই এম সরি সুখ, আমি তোমার জ্বর বাঁধিয়ে দিলাম। ফারহা শুনল কিনা তা জানা নেই, তবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে তাসফিনকে। সকালটা যেন স্নিগ্ধতার এক অপূর্ব প্রদর্শনী। বাতাসে এক ধরনের মিষ্টি ঠান্ডা, যেন রাতের শিশির এখনো লতা পাতায় আলতোভাবে লেগে আছে। আকাশটা হালকা নীল। কোথাও কোথাও তুলোর মতো সাদা মেঘ ভাসছে।
সূর্যের আলো ধীরে ধীরে চারপাশে ছড়িয়ে পড়েছে। এক সোনালি আভা সবকিছুকে ঘিরে ধরেছে। গাছের পাতায় আলোর ঝিলিক, যেন হাজার ছোট ছোট হীরার টুকরা খেলা করছে। পাখিরা একে একে ডানা মেলে দিয়েছে, তাদের কাকলি চারিদিকে ছড়িয়ে পড়েছে। হালকা শীতল বাতাস গায়ে এসে লাগছে, আর তার সাথে রোদের উষ্ণতা এক অদ্ভুত সমন্বয় তৈরি করেছে। বাগানের ঘাসে এখনো শিশিরের কণা, রোদ তার উপরে পড়তেই সেগুলো মুক্তোর মতো ঝলঝল করছে। এমন এক সকাল যেন মনকে প্রশান্ত করে দেয়, সব ক্লান্তি ভুলিয়ে নতুন আশার আলো ছড়িয়ে দেয় হৃদয়ের কোণে কোণে। আলমোড়া ভেঙে ঘুম থেকে উঠল ফারহা। আশেপাশের দৃষ্টি বুলিয়ে নিজের পরিচিত কামরাটা দেখতে না পেয়ে ঘাবড়ে গেল সে। ভালো করে ঘুমের রেশ কাটিয়ে উঠতে বুঝতে পারল সে আপাতত শেখ মঞ্জিলে রয়েছে। পাশে অপ্রত্যাশিত পুরুষকে দেখে আরেক দফা চমকে ওঠে। উদম গায়ে পাতলা কাঁথা টেনে শুয়ে আছে বিবস্ত্র যুবক। লজ্জায় কুঁকড়ে যায় ফারহা। এই পুরুষকে দেখা মাত্র চাঞ্চল্য ভাবটা নিমিষেই হারিয়ে যায় দূর অজানায়। সুখ, বুকে এসো। বুকটা খালি খালি লাগছে। আকস্মাৎ এমনতর কথায় চমকে ওঠে ফারহা। তাসফিন অপেক্ষা করতে পারল না। হাত টেনে প্রিয়তমাকে বুকে টেনে নেয়, কাঁথা টেনে দিল গলা পর্যন্ত। দুই হাতে জড়িয়ে ধরে আষ্টে পৃষ্ঠে। পুরো রাত এইভাবে ছিল। লজ্জায় ওষ্ঠদ্বয় কিঞ্চিৎ ফাঁক হয়ে এলো ফারহার। ছি ছি, লেফটেন্যান্ট সাহেব, আপনি এরকম ভাবে খালি গায়ে একজন মেয়েকে জড়িয়ে ধরেছেন? আপনার লজ্জা করে না? শব্দবিহীন হাসল তাসফিন, নাক ঘষে ফারহার গলায়। শিরশিরানি করছে ফারহার সর্বাঙ্গে। দেখি, জ্বর কমেছে? হাত দিয়ে কপাল চেক করলো তাসফিন। না, জ্বরটা নেই। কাল রাত সে জেগেছে। মধ্যরাতে জ্বর বেড়েছিল ফারহার। বাড়ির কাউকেই ডাকেনি তাসফিন। বিয়ের এই ঝামেলা, সবাই নিশ্চয়ই ক্লান্ত হয়ে ঘুমিয়েছে। তাসফিন নিজ দায়িত্বে নিজ বইয়ের দেখাশোনা করেছে, জলপট্টি দিয়েছে। অবশেষে ভোরের দিকে জ্বর ছেড়েছে তার। উঠে বসলো তাসফিন। থাই গ্লাসটা ভেদ করে স্বচ্ছ আকাশের দিকে দৃষ্টি ফেলল। ভাবুক হলো সে। পরিবর্তন হলো মুখের ভাবভঙ্গি। ফারহা উঠল তৎক্ষণাৎ। গায়ে কালকের জড়ানো লেহেঙ্গাটা আছে। তাসফিন কি তার গহনা খুলে দিয়েছে? রুমে চোখ বুলিয়ে দেখল ড্রেসিং টেবিলের ওপরে রাখা সবগুলো গহনা। তাসফিন দ্রুত বলে উঠল, আলমারিতে শাড়ি আছে, ফ্রেশ হয়ে এসো, জরুরি কথা আছে। কণ্ঠস্বর গম্ভীর। ফারহা আশ্চর্যের ন্যায় তাকালো তাসফিনের পানে। ফারহা কিছু জিজ্ঞাসা করার আর সাহস পেল না। চুপচাপ বাধ্য মেয়ের মতো আলমারি থেকে মেরুন রঙের একটা শাড়ি আর হাতা লম্বা ব্লাউজটা নিয়ে ওয়াশরুমে চলে গেল। তাসফিন চট জলদি ল্যাপটপটা নিয়ে বসলো। নাইমের ইমেলগুলো চেক করতে হবে। অনেকগুলো ইমেল এসেছে তার। একে একে সবগুলো চেক করলো সে। চেহারায় ফুটে উঠেছে স্পষ্ট গাম্ভীর্য ভাবটা। সূক্ষ্ম দৃষ্টি ফেলল আশেপাশে। খুব মনোযোগ সহকারে কিছু একটা ভাবল সে। খট করে শব্দ করে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো ফারহা। শটান, ল্যাপটপের শাটার বন্ধ করে উঠে দাঁড়ালো তাসফিন। শোনো, আজকেই ফার্স্ট আর আজকেই লাস্ট। এরপর আর আমি এক কথা বারবার রিপিট করব না। প্রথমত, তুমি আমার ওয়াইফ। ওয়াইফ মানে অবশ্যই বোঝো। এখন থেকে আমার সব দায়িত্ব তোমার উপরেই বর্তায়। আমি কিন্তু এক চুল পরিমাণও ছাড় দেওয়ার মানুষ নই। আমার সব দায়িত্ব এখন থেকে তোমার। আমার ছোট থেকে ছোট কাজ এখন থেকে তোমাকেই দেখতে হবে। এবং এমনকি আমি এক গ্লাস পানিও ঢেলে খেতে পারবো না, কারণ তুমি আছো। আমার ড্রেসিং থেকে শুরু করে আমাকে গোছানোর দায়িত্বটা আজকে থেকে শুধু তোমাকে দিলাম। এখন তুমি ছোট বলে যে ছাড় পাবে তেমনটা নয়। তোমাকে শিখতে হবে। দিন শেষে আমি তোমার মাঝেই আমার সুখ খুঁজব, আর সেই আমার প্রাপ্য সুখটুকু দিতে তুমি বাধ্য। আমি যখন ডাকবো ঠিক তখনই আসতে হবে। একটুও লেট করতে পারবে না। আমার কথার সারমর্ম একটাই, সম্পূর্ণ আমাকে সামলাতে হবে তোমাকে। ডিড ইউ আন্ডারস্ট্যান্ড? দুপুরবেলা আকাশ থাকে একদম নীল, যেন বিশাল এক স্বচ্ছ ক্যানভাস।
সূর্যের সোনালি আলো চারপাশকে উজ্জ্বল করে তোলে। গাছের পাতাগুলো চকচক করে ওঠে রোদের ছোঁয়ায়। হালকা বাতাস মাঝে মাঝে বয়ে যাচ্ছে। গাছের ডালে পাতাগুলো মৃদু ঝুলছে সমান তালে। ঘাসের ওপরে সূর্যের আলো পড়ে চকচক করে, আর ফুলগুলো যেন আরো বেশি রঙিন হয়ে ওঠে। পাখিরা দুপুরের নীরবতা ভেঙে কখনো সখনো ডাক দেয়। মাঝে মাঝে কোনো চিল উঁচু আকাশে ডানা মেলে উড়তে থাকে। নিজেকে বড্ড অসহায় লাগছে ফারহার। তাসফিনের ব্যবহারগুলো কষ্ট দিচ্ছে তাকে। বক্ষ দেশের পীড়ায় নাজুক অবস্থা মেয়েটার। আঁখিপুট ভরে ওঠে ক্ষণে ক্ষণে। আজ তাদের রিসিপশনের অনুষ্ঠান ছিল, অথচ তা হচ্ছে না। বিয়ে বাড়ি আকস্মিক শান্ত হয়ে গেছে। সদ্য বিয়ে করা নববধূকে রেখে ক্যাম্পে ফিরে যাচ্ছে। নিঃশ্বাস ভারী হয়ে আসছে ফারহার। কিশোরী মনটা ভেঙে গেল স্বচ্ছ কাচের ন্যায়। টুকরো টুকরো হলো হৃদয়। এ কেমন প্রেম! না না, প্রেম হওয়ার পূর্বেই তো সবকিছু এলোমেলো হয়ে গেল। শুভ্র রঙা পুরুষটি, তাকে দেখে চমকায় ফারহা। তাসফিন শেখ এগিয়ে আসছে, তার প্রতিটি পদক্ষেপ দৃঢ়, আত্মবিশ্বাসী। সূর্যের আলোয় তার সাদা নেভি ইউনিফর্ম ঝলমল করছে। সাদা নিখুঁত ইস্ত্রি করা শার্ট, কাঁধে তিনটি সোনালি স্ট্রাইপ, লেফটেন্যান্ট কমান্ডারের পরিচায়ক। বাঁ পাশে নেভির ইমব্লেম, বুকের ওপরে চকচক নাম ফলক তাসফিন শেখ। আর গাঢ় নীল ট্রাউজার, আর তার সুঠাম কাঠামোর সাথে সঙ্গে মিশে আছে কোমরে সোনালি বাকল সহ কালো বেল্ট, শক্তপোক্ত বাঁধা। তার মাথায় সাদা পিকআপ, সামনে উজ্জ্বল গোল্ডেন অ্যাঙ্কার এমব্লেম। সূর্যের আলোয় যেন আরো দীপ্তমান হয়ে উঠেছে। হাতে কালো গ্লাভস নেই, তবে আঙ্গুলগুলো আলগোছে মুষ্টিবদ্ধ। কালো পালিশ করা চামড়ার জুতা, আর তার প্রতিটি পা ফেলায় এক নিয়ন্ত্রিত গাম্ভীর্য এনে দিয়েছে। সে সামনে আসছে, ঠোঁটে এক চিলতে আত্মবিশ্বাসীর হাসি, চোখে সমুদ্রের গভীরতার মতো প্রশান্তি। যেন এই মানুষটা ঝড়ের মাঝেও নৌযানের মতো স্থির। স্থির নেত্র পল্লব ঝাপটায় ফারহা একবার দুবার, অতঃপর বার কয়েক নির্লিপ্ত ভঙ্গিতে তাকিয়ে রয়। এই পুরুষকে এই পোশাকে সে আগে দেখেনি, তবে এখানে আসার পর তার অনেকগুলি ছবি দেখেছে সে। সুন্দর সুশীল পুরুষ তার। সুদর্শন বললেও ভুল হবে, তার থেকেও হয়তো সুন্দর। কি সুন্দর আপনি! মুখ ফসকে বলে দিল ফারহা। মুচকি হাসল তাসফিন। এগিয়ে এসে হাতের আজলায় তুলে নিল ফারহার আদলখানি। উষ্ণ ছোঁয়া এঁকে দেয় ললাটে। আবেশে আঁখি বোজে ফারহা। ক্ষণিক আগেও যে রমণী রেগেছিল, গলে গেছে বরফের ন্যায়। সুখ, খুব শীঘ্রই ফিরব, ঠিক আছে? রাখতে নেই। বিশেষ করে তোমাকে একদম রাগা চলবে না। আমার বউ তুমি। রাগ করা বারণ আছে। আমি রাগ করব, তুমি রাগ ভাঙাবে, আর আমি ভালোবাসবো। এটুকুই এনাফ। সহজ ভাষায় নিজ কঠিন আবদারগুলো চাপিয়ে দিল তাসফিন। ফারহা প্রতি উত্তরে কিছু বলতে পারল না। থামতে হলো তাকে। ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল পুরোটা সময়। আপনি আমাকে ছেড়ে আবার চলে যাচ্ছেন লেফটেন্যান্ট সাহেব? বুকের ভেতর মোচড় দিয়ে উঠল তাসফিনের। ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছিল এমন কিছুই জিজ্ঞাসা করবে ফারহা। অতঃপর তাই হলো। সুখ? ডাকবেন না ওই নামে। আপনি একদম ভালো মানুষ নন। আমি মোটেও আপনার সুখ নই। যদি সুখ হতাম, তাহলে বারবার আমাকে ফেলে চলে যেতেন না আপনি। অভিমানী কণ্ঠস্বর, চোখ দুটো অন্য দিনের তুলনায় একটু বেশি লালচে দেখাচ্ছে। ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল তাসফিন। এটা আমার ডিউটি ফারহা, তুমি ভুলে গেলে তো চলবে না। তোমার হাজবেন্ড একজন নেভি লেফটেন্যান্ট কমান্ডার। তার কাজ এটাই, মাসের পর মাস বাইরে থাকা। তবে তোমার জন্য। থামুন আপনি, বলবেন না কিছু? অশ্রুসিক্ত নয়নে তাকায় ফারহা। মনটা বিক্ষিপ্ত হয়েছে তার। আপনি বারবার কেন এমন করেন লেফটেন্যান্ট সাহেব? আপনি, আপনার উচিত ছিল আমার সাথে কিছুদিন থাকা, তাই না? তাসফিন চমৎকার হাসল।
এগিয়ে এলো, ঘুচিয়ে দিল মধ্যবর্তী দূরত্ব, আলগোছে জড়িয়ে ধরে তাকে। হাঁসফাঁস করছে ফারহা, আমি খুব শীঘ্রই ফিরবো তো সুখ, তোমার মাঝে আমার সমস্ত সুখ রেখে গেলাম, ফিরে এসে শোধ সমেত বুঝে নেব। তপ্ত দুপুর মানেই এক রোদ ঝলমলে উত্তপ্ত পরিবেশ, যেখানে চারপাশ যেন আগুনের হালকায় জ্বলছে। সূর্যের প্রখর তাপে বাতাসও গনগনে হয়ে ওঠে, যেন উষ্ণ লোহার পাতার মতো ছুঁতে গেলেই পুড়িয়ে দেবে। রাস্তাগুলো ফাঁকা হয়ে যায়, গাছের পাতাগুলো ক্লান্ত হয়ে নুয়ে পড়ে, আর দূর থেকে ভেসে আসে কাঠফাটা রোদের মাঝে পথচারীদের ক্লান্ত হাঁটার শব্দ। পিচ ঢালা রাস্তার উত্তাপে দুলতে থাকে, যেন সৃষ্ট হচ্ছে মরীচিকা। গরমে হাঁসফাঁস করতে থাকা মানুষজন ছায়ার খোঁজে হেঁটে চলেছে। কেউ গাছের নিচে আশ্রয় নেয়, কেউ বা ঠান্ডা পানির দোকানে গিয়ে দাঁড়ায়। ঘরের মধ্যে বসে থাকা মানুষরাও ফ্যানের খোঁজে আরাম, তবুও গরমের কাপড় যেন পিছু ছাড়ে না। শুকনো বাতাসের মাঝে মধ্যে ধুলো উড়ে আসে, গরমে ক্লান্ত পশু পাখিরা নীরব হয়ে যায়, আর পুকুরের পানি পর্যন্ত হয়ে ওঠে উষ্ণ। চারিদিকে একরকম স্থবিরতা নেমে আসে, যেন প্রকৃতি নিজেই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে এই তপ্ত দুপুরে। কাঁধে ব্যাগ চাপিয়ে প্রাইভেট পড়তে যাচ্ছে স্নেহা, মনটা আনচান আনচান করছে তার। ফারহা নেই, কবে আসবে তাও জানা নেই। ফারহাকে ছাড়া অস্থির লাগছে তার। প্রাইভেট পথে গিয়েও আবারও উল্টো পথে হাঁটতে লাগলো স্নেহা। না, সে যাবে না আজকে প্রাইভেটে, মন ভালো নেই, কিছুই ভালো লাগছে না তার। ওই স্নেহা, কোথায় যাও? চিরচেনা কণ্ঠস্বর, সায়র ডাকছে তাকে। না, ভুরু কুঞ্চিত করে তাকালো স্নেহা। এই বেটা আবারও তাকে ডাকছে কেন? এক সময় তার ক্রাশ ছিল, কিন্তু এখন ভালো লাগে না। কি, চলে যাচ্ছ যে? তো কি করব? খ্যাক করে উঠল স্নেহা। সায়র চমৎকার হাসি উপহার দিয়ে বলল, বলছিলাম যে চলো কফি খেয়ে আসি। শুনলাম কলেজের পেছনের দিকে বড় রাস্তার মোড়ে একটা নতুন কফি শপ খুলেছে। তেতে উঠল স্নেহা, খ্যাক করে উঠল ফের। তোমার যাওয়ার হলে তুমি যাও, আমাকে একদম ঢং দেখাতে আসবে না। রাগে তেতে উঠল সায়ের। এই স্নেহা, এভাবে কথা বলছো কেন? বেশি ভাব নিচ্ছ নাকি? মুখ বাঁকালো স্নেহা। হ্যাঁ, নিচ্ছি, কারণ তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। শোনো সায়র, আমার পিছু ছ্যাঁচড়ামো করা বন্ধ করো। আহাম্মক বনে গেল সায়র। দুদিন আগেও মেয়েটা তাকে ভাইয়া বলতো, এখন ডিরেক্ট নাম ধরে বলছে। আর এখন বলছে নাকি ইন্টারেস্ট নেই। এই সরো তো আমার সামনে থেকে। পাশ কাটিয়ে যেতে লাগলো স্নেহা। সায়ের চেঁচিয়ে উঠল, যা যা, তোর মতো ফালতু মেয়ের প্রতি আমারও ইন্টারেস্ট নেই, বারো ব্যাটারি কোথাকার। পা থামে স্নেহার, তিরিক্ষি মেজাজে বলে ওঠে, এই সায়রের বাচ্চা, তুই এক নাম্বারের 12 ঘাটের পানি খাওয়া ছেলে, এসেছে আমাকে বলতে, তোকে তো ফারহা পাত্তা দিত না, ফালতু একটা। রাগে ফুঁসছে শাহের, মুখ ফুটে কিছু বলতে পারল না। সত্যি, এই ফালতু ফারহার পেছনে কতটা সময় ওয়েস্ট করেছে সে। ইস, এর চেয়ে ক্লাসের রাইয়ার পেছনে সময় দিলে আজকে ডেটিংয়ে যেতে পারত। সায়র অপেক্ষা করল না, চুপচাপ বেরিয়ে গেল। স্নেহা তো সৌহার্দ্যকে দেখেই ফিট হয়ে গেছে, একেবারে পাক্কা প্রেমটা করেই ছাড়বে। না না, আর ছাড়াছাড়ি নেই, একেবারে বিয়ে করেই ছাড়বে। মেয়েকে বাড়ি দেখতে পেয়ে ভুরু কুঁচকে নিল শাইলা আহমেদ। কি রে স্নেহা, তুই প্রাইভেটে যাসনি? কাচুমাচু মুখ করে দাঁড়িয়ে আছে স্নেহা। আসলে মা, আমার না মোটেও ভালো লাগছে না ফারহাকে ছাড়া। তপ্ত নিঃশ্বাস ফেললেন শাইলা আহমেদ। এটা কোনো কথা? ফারহা তো গিয়েছে শ্বশুর বাড়ি, এখন কি ওর জন্য তুই পড়াশোনা ছেড়ে দিবি? তোকেও কি শ্বশুর বাড়ি পাঠিয়ে দিব? চোখ দুটো চকচক করে উঠল স্নেহার। সত্যি মা? দেখো, শ্বশুরবাড়ি যেতে আমার আপত্তি নেই, তুমি চাইলে তাড়াতাড়ি ব্যবস্থা করতে পারো। মেয়ের পাকনামো দেখে কান টেনে ধরল শায়লা আহমেদ। চুপচাপ গিয়ে পড়তে বসবি, আমি নবীনকে পাঠাচ্ছি। আশাহত হলো স্নেহা। শ্বশুরবাড়ি যাওয়ার স্বপ্ন তাহলে কি চোরাবালিতে হারিয়ে যাবে? নীল সমুদ্রে বিশাল বুকে
রাজসিক ভঙ্গিতে ভেসে চলেছে একটি বিশাল জাহাজ। চারপাশে শুধুই জলরাশি, দিগন্তে মিলে মিশে গেছে আকাশ আর সমুদ্রের রেখা। শক্তিশালী ইঞ্জিনের মৃদু গর্জন আর পানির সঙ্গে জাহাজের সংঘর্ষে সৃষ্টি হওয়া ছলাৎ ছলাৎ শব্দ যেন এক মনোমুগ্ধকর সঙ্গীত বাজিয়ে চলেছে। তরঙ্গে একের পর এক ছুটে আসছে, কখনো ধীর কখনো উত্তাল। সাগরের বুক চিরে এগিয়ে চলা জাহাজের সঙ্গে ঢেউগুলো যেন খেলা করছে, কখনো সামনের অংশে এসে আছড়ে পড়া সাদা ফেনার ঝাপটা, আবার কখনো পেছনের জলে দোলা দিয়ে মিলিয়ে যায়। জাহাজের ঢেকে দাঁড়িয়ে থেকে অনুভব করা যায় সেই ঝিরিঝিরি বাতাস, নোনা জলকণা মিশে আছে হাওয়ার পরশে। নৌঘাঁটিতে পৌঁছে গেছে লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ। হাতে ফাইলগুলো নিয়ে তার পিছু পিছু আসছে লেফটেন্যান্ট নাঈম ইসলাম। কমান্ডার, এই ফাইলগুলো দেখুন, আপনি একবার রিচেক করে নিন। তাসফিন হাত বাড়িয়ে ফাইলগুলো নিতে নিতে এগিয়ে চলেছে, প্রতি উত্তরের সুধায়। অস্ত্রগুলো কোথায়? কমান্ডার, সেগুলো নৌঘাঁটিতে রয়েছে। আপনি যদি একবার সবগুলো দেখে নিতেন, তাহলে আর্মস ডিল অ্যাক্ট বা ন্যাশনাল সিকিউরিটি আইনের অধীনে মামলা হতে পারে। এগুলো চোরাচালানের মাল বলতে পারেন। হুম। নৌঘাঁটির ভেতরে নিরাপদ গুদামে সিকিউর স্টোরেজ ফ্যাসিলিটিতে রাখা হয়। এসব স্থাপনা কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রাখা হয়েছে। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল তাসফিন। অস্ত্রগুলো সুরক্ষিতভাবেই রাখা হয়েছে। আপাতত এগুলো হস্তান্তর করতে হবে। দুজন মানবকে ধরা হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আপাতত এখনো মুখ খুলছে না তারা। নিস্তব্ধ রাত। যখন চাঁদের আলোয় মেঘের আড়ালে লুকিয়ে থাকে, তখন আশেপাশে শুধু গভীর অন্ধকার। সারা পৃথিবী যেন নিস্তব্ধ। এক মুহূর্তের জন্যেও কোনো শব্দ নেই। বাতাসও একপাশে থেমে গেছে, যেন কোনো শব্দ নেই। রাতের শীতলতা সমস্ত জায়গায় ছড়িয়ে পড়েছে। তার মধ্যে এক অদ্ভুত শান্তি, যেন কিছুই ঘটছে না, অথচ কিছু একটা চলছে, একটা অবর্ণনীয় গতি। একান্ত নীরবতা। গাছগুলোর ডালাফালা একেবারে একে অপরের ঝুঁকে পড়েছে, যেন বাতাসের অপেক্ষায়। কোনো পাখির ডাকও শোনা যাচ্ছে না। একমাত্র দূরের নদীর কলকল শব্দটিই যেন জীবন টানে এই নীরবতার মধ্যে। বাতাসে এক ধরনের নীরবতা মিশে গেছে, যেন প্রকৃতি নিজেও কোনো কিছু বলার অপেক্ষায় আছে। অন্ধকার কক্ষে এক কোণায় বসে আছে এক মেয়ে, ফারহা। তার চোখে বিষাদের ছাপ, মনে যেন কোনো গভীর দুঃখ। একা নিঃসঙ্গ অনুভব করছে সেই মুহূর্তের তীব্র শূন্যতা। বক্ষের দেওয়ালগুলোও যেন তার একাকিত্বের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। কোনো শব্দ নেই, কেবল তার হৃদয়ের আওয়াজ, যার প্রতিটি ধ্বনি যেন আরও এক পলক বিষাদ যোগ করেছে। চুপচাপ জানালার কাছে বসে আছে ফারহা। এটা অন্যায়, অবিচার হচ্ছে তার সহিত। এভাবে একা ফেলে চলে গেল। বিকালের দিকে আরিফা আহমেদ কল করেছিল তাকে। মেয়েটা নিজেকে সংযত করে বছর ভদ্রভাবেই যেন কথা বলেছে। তাসফিনের কথা জানতে চাইলে খুব সূক্ষ্মভাবে প্রসঙ্গ পাল্টাতো। কেউ জানতেই পারল না ফারহার মনের খবরটুকু। কেউ বুঝতেও চাইল না তাকে। চাপা অভিমান তৈরি হয় তাসফিনের প্রতি। দরজায় টোকা পড়তেই সেই দিক পানে দৃষ্টি ফেলল ফারহা। আলগোছে জানালার কাছ থেকে উঠে গিয়ে দরজাটা খুলে দিল। হলুদ রঙা শাড়ি পরে দাঁড়িয়ে আছে নূপুর। ঠোঁট জুড়ে বিচরণ করছে চমৎকার হাসিটা। আপু, তুমি? এখানে আসার পর নূপুরকে আপনি আজ্ঞে করেই চলছিল ফারহা, অথচ নূপুর কি সুন্দর করে ছোট বোনের মতো করে আগলে নিয়েছে। চলো নিচে, একা একা রুমে কি করছো? চলো আমার সাথে। ফারহা ফের রুমে এসে সফেদ রঙা ওড়নাটা নিয়ে নিল, ভালো করে জড়িয়ে নিল গায়ে। সিঁড়ির কাছে আসতেই নজরে এলো ঝুমুরকে। হাস্যোজ্জ্বল মুখশ্রী নিয়ে দাঁড়িয়ে আছে। ফারহাকে দেখা মাত্রই হাত বাড়িয়ে দিল। এসো ছোট ভাবি। ছোট ভাবি ডাকটা শুনতে ভারী মিষ্টি লাগে ফারহার নিকটে। ঝুমুর বড় হওয়ার দরুন ভীষণ আদুরি ভাবে কথাগুলো বলে তার সহিতে। চলে এসো, একটা জিনিস দেখাই।
রুবিনা শেখ এবং রিজওয়ান শেখ ঘুমে বিভোর রয়েছে। ফারহা বুঝতে পারছে না তাহলে ওরা এখন তাকে কোথায় নিয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা এখন কোথায় যাচ্ছি? হেসে ফেলল নূপুর। চলো আগে, তারপর দেখতে পারবে। ফারহাকে নিয়ে করিডোরের পাশ দিয়ে বন্ধ ঘরে গেল নূপুর এবং ঝুমুর দুজনে। বন্ধ দরজা। এটা মূলত তাসফিন, নূপুর, ঝুমিরের একান্তই ব্যক্তিগত ঘরটা। তালাবদ্ধ ঘরটা খুলে দিল নূপুর। ভেতরে প্রবেশ করল তিনজন। অন্ধকারে নিমজ্জিত কক্ষটি। ঝুমুর এগিয়ে গিয়ে আলো জ্বালিয়ে দিল। চোখ ধাঁধানো সুন্দর ঘরটা। অবাক নেত্রে চেয়ে রইল ফারহা। কক্ষ জুড়ে বিচরণ করছে শৈশবের স্মৃতিগুলো। একপাশে কাঠের তৈরি ছোট্ট কাচের তৈরি আলমারিতে একের পর এক মেডেল রাখা, ক্রেজ, সবকিছু তাসফিনের নামে। শৈশবের দারুণ দারুণ ছবি। অপর পাশে নূপুর এবং ঝুমুরের প্রাপ্তিগুলো। ফারহা এগিয়ে গিয়ে ছুঁয়ে দিল সব কিছু। এগুলো সব আমাদের ছোটবেলার স্মৃতি। ভাবলাম তুমি যখন এসেছো, তোমাকে দেখাই। ফারহা চরম আশ্চর্যিত হলো, সবটা দেখল। অবাক নেত্রে বিস্ময় নিয়ে শুধায়, তোমাদের ভাইয়া তো দারুণ ব্রিলিয়ান্ট ছিল আপু। ঝুমুর হেসে ফেলল, সম্মতি প্রকাশ করে বলল, হ্যাঁ, ভাইয়া খুব ব্রিলিয়ান্ট এবং ব্রাইট স্টুডেন্ট বলতে পারো।